নমস্কার। ভারতীয় রাজনীতিতে একটি বর্ণময় চরিত্রের নাম হলো প্রশান্ত কিশোর, পিকে। হ্যাঁ, আসছি তার কথাই। এখন যে কথাটা বলবো সেটা হলো এই 2024 লোকসভা নির্বাচনের দিন ঘোষণার 2-3 মাস আগেও এইরকমভাবে যে সমীকরণটা পাল্টে যেতে পারে, এইভাবে যে ন্যারেশনটা চেঞ্জ হয়ে যেতে পারে, অনেক বড় বড় সেফোলজিস্টরাও, অনেক বড় বড় রাজনৈতিক বিশ্লেষকরাও ভাবতে পারেনি। আমরা সবাই যারা মূলত রাজনীতি নিয়ে একটু পড়াশোনা করি বা একটু ভাবি, চিন্তা করি, চর্চা করি, আমরা তারা মূলত কি ভেবেছিলাম যে আর যাই হোক, এইবারও নরেন্দ্র মোদী সরকার ক্ষমতায় আসছে, কংগ্রেস হয়তো ভোট বাড়বে, কত সেটা বড়জোর 10টা 15টা 20, মানে 10-20টা বাড়বে এই। আর সারা দেশে ইন্ডিয়া জোট বলে কিছু হবে না, কারণ এতগুলো নেতৃত্বকে একসঙ্গে একটা ছাতার তলায় আনা ইম্পসিবল। আর এই রাজ্যে যেমন তৃণমূল আছে থাকবে, হয়তো 2-1টা সিট বাড়বে কমবে, এই মোটামুটি এইরকম একটা সিচুয়েশন ছিল। কিন্তু যত দিন যাচ্ছে আমরা কিন্তু এই পরিবর্তনটা আস্তে 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 লক্ষ্য করতে শুরু করলাম। কি পরিবর্তন? প্রথমেই দেখলাম প্রথম দফার নির্বাচনে ভোট শতাংশ, মানে ভোট যেটা পড়েছে অনেকটাই কম ভোট পড়েছে, বিশেষত উত্তর পূর্বের রাজ্যের অবস্থা, মানে ভোট শতাংশের অবস্থা আরও শোচনীয়। দ্বিতীয় দফাতেও তাই। তৃতীয় দফাতে কিন্তু খেলা অন্যরকম হতে শুরু করেছে। তৃতীয় দফাতে আমরা দেখলাম মোদি সেই রকমভাবেই, মানে সেই সমস্ত আসনগুলোতেই ভোট যে সমস্ত আসনগুলোতে মোদি জিতেছিলেন। চতুর্থ দফাতেও তাই, পঞ্চম দফাতেও তাই। মহারাষ্ট্রের ইলেকশন মোটামুটি শেষ হয়ে গেল, মহারাষ্ট্র শেষ হয়ে গেল, হাতে উত্তরপ্রদেশ, ষষ্ঠ সপ্ত অনেক অনেক আছে। কিন্তু যেটা মূল বক্তব্য, এতগুলো দফার কথা নয়, যে ভোট শুরু হবার আগেও বা আজ থেকে 3 মাস 4 মাস বা আজ থেকে 6 মাস যদি পিছিয়ে যায়, সেখানে আমরা দেখতে পাবো বিরোধীরা সেই অর্থে একদমই স্ট্রং নয়। বিরোধী দলনেতা নির্বাচন করতে পারেনি, যদিও মল্লিকার্জুন খাড়গের নাম প্রস্তাব দেওয়া হয়েছিল সর্বসম্মতিক্রমে, তাকেও সবাই মেনে নেয়নি। এরপরও মোদি তার রাজনৈতিক স্ট্র্যাটেজি বা রাজনৈতিক স্লোগান আব কি বার বিজেপি 400 পার, যদিও এর পরেই দেখলাম সমীকরণটা যেভাবে পাল্টে গেল। প্রথমে দেখলাম বিজেপি বলেছিল যে আব কি বার 400 পার, কিন্তু সেটা পরবর্তীকালে বিজেপি আর না থেকে সেখানে এনডিএ আব কি বার 400 পার। এখন সমস্যা হচ্ছে 400 পার তো দূরস্থ, আজকের দিনে দাঁড়িয়ে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না। হ্যাঁ, বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না আজকের দিনে দাঁড়িয়ে। এনডিএ মিলিয়ে হয়তো 255-60 কি খুব বেশি হলে 272-73 করতে পারে, বাস ওইটুকুই। এমতো অবস্থায় একটা আসন বিজেপির কাছে বিশাল গুরুত্বপূর্ণ। বিজেপির কাছে বিশাল গুরুত্বপূর্ণ। যেমন আমরা এই যে সিএ বা সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, এই সিএ সারা ভারতবর্ষে অন্য রাজ্য তো কোনো এফেক্টই পড়ে না, বাংলা আসাম ছাড়া। কটা? বাংলাতে 4-5টা সিট, আসামে কয়েকটা সিট। অথচ আমরা দেখলাম এই সিএ এর জন্য লক্ষ লক্ষ কোটি টাকার বিজ্ঞাপন ছাপানো হলো, সেখানে 16 জনকে তারা সিএ দিয়েছে দেখলাম। তাতে কি হবে? কটা আসনে এফেক্ট পড়বে? কিন্তু যে কটা আসনেই এফেক্ট পড়ুক, সেই কটা আসনও, যেমন ধরুন রানাঘাট বিজেপির ছিল, বনগাঁ বিজেপির ছিল, যাতে এই আসনটাও বিজেপি না হারায়। তাই যেভাবে হোক একটা আসনের জন্য বিজেপি কিন্তু জান প্রাণ দিয়ে লড়াই করে চলছে। তারপর কি দেখলাম? নরেন্দ্র মোদীর বক্তৃতায় আমরা দেখলাম যে আদানি আম্বানি ওই টেম্পু ভরকে, মানে টেম্পু একদম ভরে কংগ্রেসকে টাকা দিচ্ছে। মানে যে আদানি আম্বানি নরেন্দ্র মোদীর বন্ধু, তারা নরেন্দ্র মোদীকে টাকা না দিয়ে তার বিরোধী কংগ্রেসকে বা রাহুল গান্ধীদের টাকা দিচ্ছে। তারপর আমরা কি দেখলাম? মানে একটার পর একটা কিভাবে ডাউনফল দেখুন। তারপর বলছে কংগ্রেস যদি ক্ষমতায় আসে মেয়েদের গয়না নিয়ে চলে যাবে, কংগ্রেস যদি ক্ষমতায় আসে গরু নিয়ে চলে যাবে। এসব ভুল ভাল একটার পর একটা বলতে 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 হঠাৎ করে উদয় হলেন প্রশান্ত কিশোর। আমরা দেখলাম চতুর্থ দফার নির্বাচনের পর প্রশান্ত কিশোর বেশ লাইমলাইটে এলেন। কি বললেন প্রশান্ত কিশোর? যে উল্লেখযোগ্যভাবে বাংলায় বিজেপি বাড়বে। সেই সঙ্গে উনি উত্তরপ্রদেশের কথাও বললেন, বিহার বললেন, এরকম বললেন। এখন
কেন হঠাৎ করে যে প্রশান্ত কিশোরকে এতদিন আমরা দেখতে পাইনি, সে প্রশান্ত কিশোর কোথায় ছিলেন, কোথা থেকে এলেন, কিভাবে উদয় হলেন, সেটাই এখন আমরা আলোচনা করছি। এই প্রশান্ত কিশোর আমরা দেখেছিলাম 2021 সালে পশ্চিমবঙ্গের সরকারের সাথে যুক্ত ছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যুক্ত থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে উনি জেতাতে সাহায্য করেছিলেন, এটা আমরা দেখেছি। এবং তারপরেই উনি ঘোষণাও করেছিলেন কয়েকদিন পর যে প্রশান্ত কিশোর আইপ্যাক ছেড়ে দিচ্ছে, আইপ্যাক তাদের কাজ করবে পশ্চিমবঙ্গে, প্রশান্ত কিশোর আইপ্যাক ছেড়ে দিচ্ছে। এবং প্রশান্ত কিশোর কী করবে না, তার নিজের দল নতুন তৈরি করেছেন জনসুরাজ নামে, জনসূর্য বাংলায় বললে বা হিন্দিতে যেটা বা ওদের ভাষায় জনসুরাজ নামে একটি দল গঠন করেছেন। এবং এই জনসুরাজের পিছনে প্রায় পৌনে দু বছর উনি পুরো বিহারের প্রত্যন্ত গ্রামাঞ্চলগুলো চষে বেড়ালেন। এবং চষে বেরিয়ে যেটা দেখলেন, ফল কিন্তু খুব একটা পজিটিভ নয়। ভালো করে বুঝুন, এই পৌনে দু বছর উনি এই জনসুরাজকে নিয়ে ওনার নিজের বক্তব্যগুলো একদম গ্রামের প্রান্তিক মানুষদের কাছে কাছে গিয়ে বললেন, কিন্তু শেষ পর্যন্ত রেজাল্ট উনি খুব একটা ভালো পেলেন না। এই মতো অবস্থায় অনেকে মনে করছে যে প্রশান্ত কিশোরের জনসুরাজ দল সে অর্থে কোনো এফেক্ট ফেলতে পারছে না, তাই এই জনসুরাজ দল মোদির সঙ্গে গঠবন্ধন করে, মোদির সঙ্গে যোগ করে যদি বিহারের কিছু করতে পারে। আবার দেখুন, আমরা এই জনসুরাজের প্রচারকের আগে আমরা দেখেছিলাম উনি কংগ্রেসের সঙ্গে যোগাযোগ করেছিলেন, একদম কংগ্রেসের হাই কমান্ড হতে চেয়েছিলেন। কংগ্রেস কথা শুনেছিল কিন্তু খুব একটা প্রশান্ত কিশোরকে পাত্তা দেয়নি, এটা আমরা দেখেছি। তাহলে প্রশান্ত কিশোরের মূল উদ্দেশ্যটা কী ছিল? প্রশান্ত কিশোরের মূল উদ্দেশ্য ছিল, আপনারা যে কেউ কি ইউটিউবে লাস্ট 1.5 বছর 2 বছর কি 2.5 বছরের ভিডিও দেখবেন, ওনার মূল উদ্দেশ্য কিন্তু মোদি বিরোধিতা ছিল। সেখানে উনি বারবার বলেছিলেন দেশে স্ট্রং বিরোধী কেউ নেই, এই স্ট্রং বিরোধিতার জায়গায় উনি যেতে চেয়েছিলেন। সেটা হাইকমান্ড, কংগ্রেস হাইকমান্ডকে ধরে, কংগ্রেস পাত্তা দেয়নি। ফলে আজকের দিনেও উনি চেয়েছিলেন কি, যদি বিহারে ইন্ডিয়া জোট ক্ষমতায় না আসে তাহলে উনি একটা বিহারের বিরোধিতার মুখ হয়ে উঠবেন আস্তে আস্তে। কিন্তু তা তো নয়, আজকের দিনে যেভাবে ইকুয়েশনটা পাল্টে যাচ্ছে, সমীকরণটা পাল্টে যাচ্ছে, তাতে বিহারে কিন্তু বিজেপিকে একটা ভালো ঝটকা দেবে এই জোট, অর্থাৎ সেখানে নীতিশ আর লালু প্রসাদের জোট একটা ভালো ধাক্কা দেবে। তাহলে যদি এই জোট থেকে বিরোধীদের নেতা নির্বাচন হয়, তাহলে সেখানে প্রশান্ত কিশোর কোথায়? ভালো করে বুঝুন, সেখানে প্রশান্ত কিশোর কোথায়? তাই হঠাৎ করে প্রশান্ত কিশোর একটু বিজেপির দিকে ঝুঁকে উনি বলতে শুরু করলেন যে পশ্চিমবঙ্গে এবং বিহার, উত্তরপ্রদেশে উল্লেখযোগ্যভাবে বিজেপি বাড়ছে। এখন ব্যাপার যদি তাই হয়, দেখুন প্রশান্ত কিশোর কিন্তু কোনো সেফোলজিস্ট নন। ওনার মূলত কাজটা কি? ওনার মূলত কাজ হলো আসন কেন্দ্রিক, মানে প্রত্যেকটা আসনে গিয়ে সেখানে মানুষদের বক্তব্য শোনা এবং বক্তব্য শুনে কোন নেতার জনপ্রিয়তা বেশি সেটা সরকারকে সাজেস্ট করা। সরকার প্রয়োজন হলে সেই নেতাকে ভোটের টিকিট দেবে বা ভোটে দাঁড় করাবে, আদারওয়াইজ নয়। এটা কিন্তু প্রশান্ত কিশোরের কাজ। কিন্তু উনি আরও এক পা এগিয়ে উনি বলে বসলেন যে বিজেপি পশ্চিমবঙ্গে এবং অন্যান্য ব্যাপকভাবে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। আচ্ছা, সবসময় কি প্রশান্ত কিশোর যা যা বলেছেন তা মিলেছে? কখনো মিলেছে, আবার কখনো মেলেনি। তেলেঙ্গানাতেই উনি বলেছিলেন বিআরএস জিতবে, হয়নি, কংগ্রেস জিতেছে। কর্ণাটকে উনি বলেছিলেন বিজেপি ক্ষমতায় আসবে, কিন্তু না, কংগ্রেস ক্ষমতায় এসছে। হরিয়ানার কথা দেখি আমরা, হরিয়ানাতে উনি বলেছিলেন কংগ্রেস কিচ্ছু পাবে না, কংগ্রেস দারুণ পজিশনে আছে। সুতরাং সবসময় কিন্তু প্রশান্ত কিশোরের কথা মিলে যায়নি। আবার ওয়েস্ট বেঙ্গলের কাছেই আসি। 2021-এ প্রশান্ত কিশোর বলেছিল যে বিজেপি 100 পাবে না, তাই হয়েছে। কিন্তু আজকের দিনে যদি লক্ষ্য করে দেখা যায় যে উনি বলছেন যে বিজেপি পশ্চিমবঙ্গে উল্লেখযোগ্যভাবে বাড়বে। উল্লেখযোগ্যভাবে বাড়ার কথার অর্থটা কি? ধরুন এই মুহূর্তে বিজেপির কাছে 18টা আসন আছে, তাহলে উল্লেখযোগ্যভাবে বাড়া মানে কত? 30টা হবে। আচ্ছা, 25টা হবে, তাহলে 25 × 7 175। তাহলে 175টা বিধানসভা দখল করতে চলেছে বিজেপি। বিজেপির কি আদৌ সেই অবস্থা আছে? অর্থাৎ 175টা বিধায়ক মানে বিজেপি সরকার করবে, এরকম ক্ষমতায় কি সত্যিই পশ্চিমবঙ্গে এই মুহূর্তে আছে? নাকি প্রশান্ত কিশোর জাস্ট মোদির কাছে কিছু, মানে যেটা ওনার কাজ, একটা দলের টাকা নিয়ে তার প্রচার করলেন? দেখুন, এর আগেও প্রশান্ত কিশোর সবার সুসম্পর্ক আমরা ভালো করে জানি। উনি যেমন মোদির হয়ে কাজ করেছেন, উনি যেমন স্ট্যালিনের হয়ে কাজ করেছেন, উনি আবার কেজরিওয়ালের হয়ে কাজ করেছেন, উনি নীতিশ কুমারের হয়ে কাজ করেছেন, উনি মমতার হয়েও কাজ করেছেন। সুতরাং প্রশান্ত কিশোরের কাছে এটা মানে এমন অস্বাভাবিক ব্যাপার কিছু না
সেই হিসেবে অনুযায়ী যদি 25টা আসন প্রশান্ত কিশোরের মত অনুযায়ী যদি 25টা আসন পশ্চিমবঙ্গে পায়, মানে 175টা সিট পাচ্ছে বিধানসভা বিজেপি, তা কি হবে? তা তো হবে না। যাই হোক, এই মূলত বক্তব্য ছিল, এটাই প্রশান্ত কিশোরের মূল উদ্দেশ্য ছিল, বা বিজেপির আজকের দিনে দাঁড়িয়ে যেহেতু বিজেপি বুঝতে পারছে যে তাদের পায়ের তলার মাটি আস্তে 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 সরে যাচ্ছে। হতে পারে বিজেপি সরকার গড়তে পারে, কোনোভাবে হতে পারে, কিন্তু সেই সরকার গড়াটাও যথেষ্ট কষ্টসাধ্য হবে বিজেপির কাছে, সেটা বোঝা যাচ্ছে। তাই এই সময় প্রশান্ত কিশোর কিন্তু বিজেপির কাছে খড়কুটো ধরে আঁকড়ে থাকার মতো একটা বস্তু। যাই হোক, আপনারা কি মনে করেন আপনারা বলবেন। 4 তারিখ তো সমস্ত কিছুই স্পষ্ট হয়ে যাবে, সত্যি সত্যি কে ক্ষমতায় আসছে, কে কোথায় কতগুলো আসন পাচ্ছে, এই রাজ্যে তৃণমূল বাড়লো কি কমলো, সবই আমরা 4 তারিখ বুঝতে পারবো। আজ আপাতত এই পর্যন্তই। ভালো থাকবেন।